এই যে ডানপন্থী রাজনীতির মোড়কে উগ্রবাদ নিয়ে সাম্প্রতিক সময় রাজনৈতিক দলগুলো যে ধরনের উদ্বেগ জানাচ্ছে, সেটা কি আওয়ামী লীগের যে বয়ান ছিল সেটার সাথে কোনো সাদৃশ্যপূর্ণ বলে আপনি মনে করছেন কিনা? এখানে আমি ওই 2013 সালের প্রেক্ষিতে একটা কথা একজন শেয়ার দিছিল, ওইটা যেটা হলো যে আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে, আমাদের এখানে বামপন্থা বলেন ডানপন্থা বলেন, এইটা বাংলাদেশে কোনো প্রথম কথা হলো বামপন্থার আলোচনাটা যদি করি, এখানে রহিন ভাই আছেন, দীর্ঘদিন যাবত ওনারা রাজনীতি করেন, সেটার একটা পর্যালোচনা জনগণের মধ্যে আছে এবং তারা কিভাবে রাজনীতি করেন তাদের প্রস্তাবনা সম্পর্কে জনগণের একটা বুঝ আছে। কিন্তু মুশকিলটা হলো পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে যখন আসে, তারা ক্ষমতার দিক থেকে যখন আসে, তারা বেশিরভাগ সময় প্রো ইস্টাবলিশমেন্টের ভূমিকা পালন করেছে এবং তারা তাদের যে মতাদর্শগত পজিশনটা এটাই জাতীয় পজিশন আকারে ক্লেম করেছে। আবার অন্যদিকে যখন আপনি এখানে ডানপন্থার যে ক্লেমটা বলতে, তখন ডানপন্থা ঐতিহাসিকভাবে তাদেরকে বলা হয়, এটা ফরাসি বিপ্লবের পরে এই আইডিয়াটা তো আমরা পাইছি, যারা সামন্তপ্রভু অলিগার ক্ষমতার কাছাকাছি এরকম এইভাবে আসছে। সেদিক থেকে বাংলাদেশে যদি আপনি একটা ডানপন্থা খোঁজেন, সেইটা তো বরং আপনার এরকম, এবং তাদের সাথে যদি ইসলামের একটা সম্পর্ক খুঁজেন, খুঁজে পাওয়া মুশকিল, পাবেন না। এখানে বরং আমি যেটা বলি একটা ফ্যানাটিসিজম আছে এবং এই ফ্যানাটিসিজম ড্রিভেন বাই লেফট উইং। এটা হলো ইন্টারেস্টিং। আজকে যারা আপনি দেশে বিদেশে থেকে যারা কথাবার্তা বলেন এবং যারা সবসময় একটা বিপ্লবী উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এবং এক ধরনের পলিটিক্যাল ইসলামিস্ট যারা তাদেরকে তারা যত বড় শক্তি না, তার চেয়ে অনেক বড় শক্তি আকারে হাজির করার চেষ্টা করেন, সেই পীরগুলো কারা? প্রত্যেকেই বামপন্থী। আমি বলছি বামপন্থার মধ্যে অনেক ভাগ আছে। সেটা কি একেবারে মাঠ পর্যায়ের তৃণমূল জনগণের মধ্যকার বিস্তারের কথা বলছেন নাকি ইন্টেলেকচুয়াল? এটা তো অনেক বড়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, মিডিয়া তো এখন ঘরে ঘরে। এটা তো আপনি একজন পার্সোনাল মিডিয়া তার প্রোফাইল, তার হ্যান্ডেলে যেভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা অনেক সময় মেইনস্ট্রিম মিডিয়া করে উঠতে পারে না। সো ফলে এখানে যদি আপনি এরকম মোটা দাগে রাইট উইং বলে দেন, হ্যাঁ, তাহলে বরং একটা সমস্যা তৈরি হবে। ফলে এইখানে আমি মনে করতেছি এই যে তার মানে প্রগতিশীলতার নামে এক ধরনের প্রতিক্রিয়াশীলতার চর্চা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, দেখবেন তারা নিজেরা ক্লেম করতেছে প্রগতিশীল, কিন্তু তারা প্রগতিশীল ততখানি প্রগতিশীল সে শুধুমাত্র তার মতের যে সেটাকে সে প্রগতি মনে করে, বিরুদ্ধ মত যেটা, ভিন্ন মত যেটা, সেটার সাথে কোএক্সিস্টেন্স যেটা, সেই ক্ষেত্রে সেটার কোনো আর্ট আমরা অর্জন করতে পারিনি। ফলে সেক্ষেত্রে আপনি যখন এরকম হবেন এবং তখন নিজেকে যখন প্রগতিশীল দাবি করবেন, তার মানে আপনাকে আমি তো বলবো এটা প্রগতিশীল প্রতিক্রিয়াশীলতা। কারণ আপনাকে যেটা করতে হবে, দেখেন এই জন্য আমরা 5 তারিখের পরে কি বলছিলাম যে আমাদের রাষ্ট্র হবে ভ্যালু বেসড এবং রাষ্ট্র কোনো ভ্যালুসকে প্রায়োরিটাইজ করবে না, ভ্যালু প্লুরালিটি করবে। প্রিন্স ভাইয়ের ভ্যালু আলাদা, আমার ভ্যালু আলাদা, কোনো সমস্যা নেই। রাষ্ট্রের চোখে আমরা সবাই নাগরিক, উনি বিশিষ্ট না, আমিও বিশিষ্ট না, ইকুয়াল। এই জায়গা থেকে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, এটা নতুন কোনো কথা না। এটা আপনার ইউরোপ আমেরিকার যে ডেমোক্রেসির কথা আমরা বারবার বলি, হ্যাঁ, আমরা এত সংবিধানের কথা বলি। এই যে বর্তমান রাষ্ট্র কাঠামোতে আমি যেমনটি বলছিলাম, প্রিন্স ভাইদের দলেরও অনেকে বলে থাকেন উগ্র ডানপন্থীরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পরবর্তীতে যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে। এটাকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এখানে বাংলাদেশে ওই অর্থে কোনো ডানপন্থা নাই, যেটা আছে ফ্যানাটিসিজম এক নাম্বার। আমি বলি এটা একটু ব্যাখ্যা করি কেন ডানপন্থা। আমি যেটা বললাম, যদি ডানপন্থা থাকেও, ডানপন্থাকে এখানে যারা উৎসাহিত করার চেষ্টা করছে, এটা লেফট ড্রিভেন ডানপন্থা, আমি 1 নাম্বার। 2 নাম্বার হলো এখানে আপনার দেখেন একটা ইলেকট্রাল প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস যদি আপনি ঠিক করেন, ডেমোক্রেসিকে যদি আপনি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেন, ধরেন আপনি একটা উদাহরণ দিই, ট্রাম্পের কথা বলি। কারণ ট্রাম্পের মতো পাগলা খেপা লোক, হ্যাঁ, এইটা দুনিয়াতে তো কমই আছে, কিন্তু সে কি চাইলেই যাতা করতে পারে? কেন করতে পারে না? কারণ তাকে একটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মানতে হয়। ধরেন আপনি যদি ধৈর্য নেন সে ডানপন্থী, কিন্তু সেটাও কিন্তু আমেরিকার ডেমোক্রেসির জন্য এন্ড অফ দ্য ডে থ্রেট হইতে পারবে না, কারণ জনগণ চাইলে তাকে ফেলে দিতে পারবে। কনস্টিটিউশনের মধ্যে এই সিস্টেম আছে। ফলে আপনি ডানপন্থা বইলে যতই কথা বলেন না কেন, তারা যদি জনগণকে ম্যানুভারিং করে, দেখেন পলিটিক্যাল কালচার অফ ইমোশন, যেটা অনুভূতির রাজনৈতিক ব্যবহার, এটা হলো ডেঞ্জারাস। সেটা আপনি যেই অর্থেই করেন, হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধ চেতনার নামে এতদিন করছেন, মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কাজকর্ম করছেন, মুক্তিযুদ্ধ চেতনার নামে অনুভূতি বিক্রি করছেন। এখন আপনি এক ধরনের পলিটিক্যাল ইসলামকে যদি ব্যবহার করেন, আমি বলতেছি না যে এখানে সবাই সেটা করে, এখানে দেওবন্দি ঘরানা আছে, অন্যান্য ঘরানাও আছে, সবার ইসলামী পজিশন একরকম না, ইসলামের ব্যাপারে সবার পজিশন এক না, ভিন্নতা আছে। কিন্তু আপনি আপনার ব্যাখ্যাটা কি যদি মনে করেন যে একমাত্র সহি ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যা এস্টাবলিশ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, রাইট, অন্য আইডিওলজিকে যদি আপনি, তাইলে আপনি যেটা করতেছেন আপনি বেসিক্যালি আওয়ামী পলিটিক্স। আমাদের যেটা বুঝতে হবে
মোটা দাগে, সেটা হলো এখানে আওয়ামী মডেলটা কারা ফলো করতেছে, কারা নিজের ইডিওলজির বাইরে অন্য কোনো মতকে গালাগালি করে, অন্য কোনো মতকে আন্ডারমাইন করে, অন্য কোনো মতকে দমনযোগ্য মনে করে, সে আওয়ামী লীগ, সে যে দলই করুক। এবং সেক্ষেত্রে অগ্রগণ্য কি মানে লেফটদের দুইটার মধ্যে একই সমস্যা আছে, দুইটার মধ্যে একই সে তার ইডিওলজির বাইরে অন্যকে আন্ডারমাইন করে। অসংখ্য ধন্যবাদ। ফলে আমাদের যেটা লাগবে, আমাদের এটা বলেই শেষ করবো এক সেকেন্ড, আমাদের যেটা লাগবে ভ্যালু প্লুরালিটি, মূল্যবোধের, আপনার মূল্যবোধ আমার মূল্যবোধ সমস্ত মূল্যবোধের বাইরে আপনার বক্তব্যের প্রতিক্রিয়া আমরা আমাকে নাগরিক কাছ থেকে নাগরিক আকারে ট্রিট করবে, নট ইডিওলজি। রাষ্ট্র যখন ইডিওলজিক্যাল হবে, আমি শেষ করি, হাসিনা কোনোদিন বলছে আমি ফ্যাসিস্ট, আমি স্বৈরাচার, সে সারাদিন গণতন্ত্রের কথা বলছে। ফলে গণতন্ত্রকেও আমরা ইডিওলজি আকারে চর্চা করতে দিব না, আমরা কোনো মতাদর্শ আকারে চর্চা করতে দিব না, রাষ্ট্রকে আমরা কোনো আর মতাদর্শিক প্রতিষ্ঠান আকারে করতে দিব, দিল্লি ওটা ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমরা রাষ্ট্রকে আমরা একটা ভ্যালু বেস প্রতিষ্ঠান আকারে গড়ে তুলতে চাই।